তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে ইক্কা। আশা করি কাহিনীটা আপনাদের খুব ভালো লাগবে। তো দেরি না করে কাহিনী শুরু করে দেই। কাহিনীর শুরুতে আমরা সোনিয়ামান বলে একটা ছেলেকে দেখতে পাই, যে সোমা নামে একটা মেয়ের সাথে সে একটা পাবের মধ্যে সে ডান্স করছে। আর সেখান থেকে তারা কিছুক্ষণ ড্রিঙ্ক টিক করার পর তারা দুজনই বেরিয়ে চলে আসে। আর সোমার বাড়ির সামনে একজন চায়ওয়ালা চা বেচছিল। তখন সেখান থেকে হঠাৎ করে সোমার যে বডিটা আছে সেখানে ফেলে সে গাড়িটা চলে যায়, কিন্তু গাড়ির ভিতরে কে ছিল বা কারা ছিল সেখানে কেউই আমরা জানতে পারিনি। অন্যদিকে আমরা অর্জুন মিশ্রা নামে একজন উকিলকে দেখতে পাই, যে সে সবসময় সত্যের জন্যই সে ওকালতি করে, আর সে কখনো একটা কেসও হারেনি। সে অনেক ইমানদার একজন উকিল, তাকে সবাই ইক্কা বলে ডাকে, কারণ যে কেস পুরোপুরিভাবে সে হেরেও যাবে সে কেসও সে জিতে আনে। আমরা তার মেয়ে সামারাকে দেখতে পাই, যে সে সুইমিং কম্পিটিশনের জন্য সে ঝাঁপ দিয়েছে। তখন হঠাৎ করেই সে জলের মধ্যেই তার নাক থেকে রক্ত বেরোতে শুরু হয়। তখনই আমরা অর্জুন মিশ্রার বউকে দেখতে পাই, তার নাম হচ্ছে অবন্তিকা। সে তার মেয়েকে নিয়ে হসপিটালে তাড়াতাড়ি চলে আসে। হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তার সবকিছু তো ঠিক করে নেয়। তখন ডাক্তার বলে দেয় যে সবকিছু তো ঠিক আছে, কিন্তু করে নিলে খুব ভালো হবে। আর অন্যদিকে সেই সোরিয়ামানের একজন বাবা, সে অনেক বড় একজন পলিটিক্যাল, তার নাম হচ্ছে হর্ষ গোরেয়ার। সেও এসব নিয়ে অনেক ব্যস্তর মধ্যে আছে, কারণ তার ছেলের জন্য তার এখানে পুরো যে একটা পলিটিক্যাল কেরিয়ার আছে সেটা শেষ হতে শুরু হচ্ছে। আর নিউজের মধ্যে এরকম ছিল, সোরিয়ামানের উপরে সোমার যে মারাটা হয়েছে সবকিছু দায়ী সোরিয়ামান বলে এরকম চলছে। এখন পরে আমরা অর্জুনকে দেখতে পাই, যে অর্জুনের যে বস আছে তারা সবাই বলছে যে সোরিয়ামানের কেসটা সেই লড়ার জন্য। এই জায়গার মধ্যে সোরিয়ামানের বাবাও চাইছিল যে অর্জুনই যাতে এই কেসটা লড়ে, কারণ অর্জুন ছাড়া তার ছেলেকে কেউ আর বাঁচাতে পারবে না। তখনই আমরা বুঝতে পারি যে অর্জুন আর সোরিয়ার মধ্যে কিছু না কিছু একটা হয়েছিল। সেই জায়গার মধ্যে অর্জুন বারণ করে দেয় যে সোরিয়ামানের কেস সে লড়বে না। তখনই আমরা জানতে পারি যে সোরিয়ামানও একটা সময় অর্জুনের পিছনেই কাজ করত, কিন্তু তাদের মধ্যে কিছু টকজক হয়েছিল। তারপরে সোরিয়ামানের যে ওকালতি লাইসেন্সটা আছে সেটাও রদ্দ করে দেয় অর্জুন। ওই সুমা নামের মেয়েটার হিসাবে যেন একজন উকিল সে কেসটা লড়বে, কিন্তু উকিলের সে হঠাৎ করে তার হার্ট অ্যাটাক চলে আসে, তাই জন্য সে কেসটা লড়বে না। আর এই কেসটা এখন লড়বে মধুরা ব্যানার্জি নামে একজন উকিল। অন্যদিকে আমরা অর্জুন আর অবন্তিকা থেকে দেখতে পাই হসপিটালের মধ্যে ডাক্তার বলে যে আপনার মেয়ের এখন ফার্স্ট স্টেজ ক্যান্সার হয়েছে, সে ক্যান্সার নর্মাল ব্যাপার, আপনাদের যখন ব্লাড নিয়ে টেস্ট করা হবে সেটা বেরিয়ে আসবে। কিন্তু ব্লাড চেক করার পর সেখানে ডাক্তার আবার বলে দেয় যে এখানে ব্লাডের সঙ্গে আপনাদের মেয়ের কোনো আপনাদের সঙ্গে সম্পর্কই নেই। তখনই আমরা জানতে পারি যে সে মেয়েটা, যে অর্জুনের যে মেয়েটা আছে সে মেয়েটা অর্জুনের মেয়ে নয়, সে সোরিয়ামানেরই মেয়ে। এরপর অর্জুন সে ভাবে নেয় যে সে সোরিয়ামানকে গিয়ে বলবে যে তাকে কিছু ব্লাড দিয়ে হেল্প করার জন্য, তার মেয়ের জীবনটা বাঁচানোর জন্য। তখন অবন্তিকা সে অর্জুনকে বলে যে এই সেই ছেলেটা ছিল যে আমাকে বলেছিল অ্যারেস্ট করে নেওয়ার জন্য, কিন্তু সে কি এখন তোমার হেল্প করবে? পরে সোরিয়ামান এসব কথা শুনে সে রাজি হয়ে যায়। সে বলে একটা শর্তে আমি এসব কিছু করতে পারি, তুমি আমার কেসটা লড়তে হবে, একটা জীবনের বদলে আরেকটা জীবন আমি দেব। তুমি যদি আমার জীবনটা দাও তাহলে তোমার মেয়ের জীবনটা আমি দিয়ে দেবো তোমাকে। পরে অর্জুন সে রাজি হয়ে যায়, কারণ তার হাতে আর কোনো রাস্তাই ছিল না যে কেস লড়ার জন্য। অন্যদিকে মধুরা ব্যানার্জিরও মাথা গরম হয়ে যাচ্ছিল, কারণ এখন তার সিনিয়র অর্জুন মিশ্রাও তার অপোজিটে সে কেস লড়বে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সোরিয়ামানের তার ব্লাড নিয়ে চেক করার পর বুঝতে পারে যে তার আসল বাবা সোরিয়ামানি। সবকিছু উত্তর এরকমই আসছিল যে সোরিয়ামানি সোমার মার্ডার পিছনে দায়ী ছিল, তাই জন্য তাকে জেলের হেফাজতেই রাখা হবে। তারা দুজনের ওকালতি, তারা দুই টিম তারা পুরো যাচাই করতে শুরু করে যে কেসটা কোথায় থেকে উঠেছে বা কোথায় কোথায় কি হয়েছে। একদিকে অর্জুন মিশ্রা আর অন্যদিকে মধুরা ব্যানার্জি। আর তখনই তারা সবকিছু যাচাই করার পর তারা জানতে পারে যে এখানে যে সোমা নামে মেয়েটা যেন ছিল তার দুটা বান্ধবী ছিল তাদের সঙ্গে ওই পাবের মধ্যে। তো বান্ধবী তারা কোথায় গিয়েছিল? সোমার বান্ধবীরা বলে যে আমরাও পরে চলে এসেছি, আমরা জানি না সে কোথায় কার সঙ্গে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সোরিয়ামানের যে বউ আছে, বউ বলে যে রাত্রি 1টার সময় সে বাড়িতেই চলে এসেছিল। অন্যদিকে সুমার গায়ে হাতের মধ্যে অনেক কিছু চোট ছিল, গলার মধ্যে কিছু একটা চোট খাওয়ার পরই তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেখে লাগছিল যে এটা একটা গাড়ির চাবি দিয়ে তার উপর হামলা করা হয়েছে, আর গাড়িটা ওডি কোম্পানির গাড়ি। আর সেটা গাড়ির চাবি দিয়ে তো মেরেছে ঠিক আছে, কিন্তু গাড়ির চাবিটা সেটা সুইচের চাবি ছিল, সেটা নিয়ে কনফার্ম করাটা উচিত
হবে না যে এটা দিয়েই সোমার খুন হয়েছে। পরে আদালতের মধ্যে সবকিছু শুরু হয়ে যায়। সেই জায়গার মধ্যে সবাই প্রথম ভেবেছিল যে নর্মাল কাউকে না কাউকে এনে জিজ্ঞাসা করবে, কিন্তু অর্জুন সে ডাইরেক্টলি সরিয়ামানকে সেই জায়গার মধ্যে নিয়ে চলে আসে। আনার পর সেই জায়গার মধ্যে সরিয়ামান খুব কান্না করতে শুরু করে যে সে একটু ফ্যামিলি প্রবলেমের মধ্যে ছিল, তার ফ্যামিলি সে অনেক কিছু ভাবতো, এসব নিয়ে ইমোশনাল কথা বলতে শুরু করে দেয়। হ্যাঁ, আমরা দুজন একটা গাড়ি দিয়েই যাচ্ছিলাম, তখন হঠাৎ করে রাস্তার মধ্যে আমি তাকে কিস করতে চেয়েছিলাম, কিন্তু সে এখান থেকে সে অনেক অসহ্য ফিল করছিল। তারপর সে গাড়ি থেকে বেরিয়ে সে দৌড়িয়ে অন্য কোথাও চলে গেছিল। তারপর আমরা আর একসাথে দেখা হয়নি। জায়গার মধ্যে সরিয়ামানের বউ গড়ি এসব কথা শুনে সে উকিল সে আদালত থেকে বাইরে দৌড়ে চলে যায়। আর অন্যদিকে আমরা মধুরা ব্যানার্জিকে দেখতে পাই, সে আবার সরিয়ামানকে অনেক কিছু জিজ্ঞাসা করতে শুরু করে। তখন সরিয়ামানই নিজেরটাই নিজে বলতে শুরু করে যে এটা তো আমাদের কোনো কাজই নয়, আমরা এসব কাজ কোনো ধরনের করতেই পারি না। মধুরা ব্যানার্জির হাতে আর কোনো প্রশ্ন ছিল না যে তাকে কি করে জিজ্ঞাসা করবে। আর অন্যদিকে আমরা বাইরে দেখতে পাই যে অনেক হইহুল্লোড় শুরু হয়ে গেছে। আর অন্যদিকে নিউজ অ্যাঙ্কাররা যে অর্জুন মিশ্রাকে জিজ্ঞাসা করছে যে সে সরিয়ামানের কাছে কেন সরিয়ামানের পক্ষ হয়ে কেন ওকালতি করছে। অন্যদিকে আমরা অর্জুন মিশ্রাকে দেখতে পাই যে অর্জুন মিশ্রা সে ভাবছিল যে তার মেয়ের জন্য সে কত কিছু স্যাক্রিফাইস করছে, আর সে সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছে তার মেয়ে যেন ঠিক হয়ে যায়। পরের হেয়ার এডিটিং আমরা দেখতে পাই সেই যে চাওয়ালাটা ছিল, চাওয়ালাটাকে সেখানে দাঁড় করানো হয়। পরে সে চাওয়ালাকে জিজ্ঞাসা করে যে কোন গাড়িটা ছিল, যে এই গাড়িটা এরকম অনেক ধরনের কালো গাড়ি দেখাতে শুরু করে, কিন্তু সে কনফিউজ হয়ে যায় যে কোন গাড়িটা ছিল। আর অন্যদিকে আবার সেই যে লোকটা আছে সরিয়ার যে ফটোটা দেখে সে বুঝেছে যে সরিয়ে ছিল, তখন বলে যে তাহলে তো অনেকগুলি ছবি দেখিয়েছে, সেখান থেকে আপনি চয়েস করে সরিয়ামানের ছবিটা দেখেছেন। তখন সে চাওলা বলে যে না, আমাকে ডাইরেক্ট সরিয়ামানের এক ছবি দেখিয়েছে। তখন এসব কথা শুনে অর্জুন বলে যে তাহলে এটা কি করে সম্ভব হতে পারে যে একজনের ছবি দেখিয়ে একজনকেই টার্গেট করানো হয়েছে। আর মধুশ্রীর হাতে আর কোনো উত্তরও ছিল না। আর অর্জুন এতদিন ধরে ওকালতি করছে, সে কখনোই কোনো নারীর চরিত্রের উপর সে প্রশ্ন উঠায়নি, আর এখন তার এর কাজও করতে হবে। তারপরে আমরা দেখতে পাই যে সোমার বয়ফ্রেন্ডকে থানার মধ্যে তাকেও সেই আদালতের মধ্যে ডাক দেয়। পরে অর্জুন সুমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে তো সবসময় লড়াই হতো, তারপর তাদের যেন হোয়াটসঅ্যাপের এসএমএসগুলি সব কিছু তাদেরকে দেখায়। আর দেখানোর পর সেখানে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে সবসময় মারপিট হওয়ার এরকম সম্ভাবনা ছিল যে একজন একজনকে মেরে ফেলবে। আর তাদের যে লাইভ লোকেশনটা সুমার যে লাইভ লোকেশনটা সেটা তার বয়ফ্রেন্ডের কাছেও ছিল। সেখানে সিসি ক্যামেরার মধ্যে চলে আসে যে অভিমন্যু রাত্রি 12টার সময় এখান থেকে অনেক দূর সে গাড়ির মধ্যে পেট্রোল ভরাচ্ছিল। তখন অর্জুন বলে যে হতে পারে এখান থেকে সে অন্য কাউকে দিয়ে সুমাকে মার্ডার করিয়ে ফেলেছে। পরে সেখানে সে যেন গাড়ির চাবিটা ছিল, চাবিটা সেখান থেকে খুঁজ করার পর সেখানে কনফার্ম হয় যে চাবিটার মধ্যে সুমারই রক্ত লাগানো ছিল। তারপরে অর্জুন আবার সরিয়াকে গিয়ে সোমিয়ারে তারপরে অর্জুন আবার গিয়ে সোমিয়ারকে তারপরে অর্জুন সরিয়ামানকে গিয়ে বলে যে তোমাকে না বলেছিলাম যে আমার কাছ থেকে কোনো কিছু লুকাবে না, তাহলে এই চাবির ঘটনাটা কোথায় থেকে আসলো। তখন সরিয়ামান বলে যে আমি তো তোমাকে প্রথমেই বলেছি যে এসবের পিছনে আমি কোনো দায়ী নই, এখান থেকে সে দৌড়ে পালিয়ে গেছিল, হতে পারে কি করে চাবির মধ্যে লেগে গেছে। অন্যদিকে অর্জুনের মেয়ের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছিল, সে খুব আর অন্যদিকে অর্জুনের মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আর অন্যদিকে সোমা মেয়েটাও মারা যায়। তারপরে আমরা অবন্তিকাকে দেখতে পাই যে অবন্তিকা সে সরিয়ামানের কাছে গিয়েছে। আর তখনই আমরা বুঝতে পারি যে এখানে যে অবন্তিকার মেয়েটা আছে সে সরিয়ামানের বিয়ে, সে যখন প্রেগনেন্ট হয়েছিল সরিয়ামান সে বারণ করে দেয় যে তাকে সে বিয়ে করতে পারবে না, অপারেশন করার জন্য তাকে বলে দিয়েছিল। পর এখানে সরিয়ামান কিছু খারাপ খারাপ কথা বলছিল অবন্তিকার সাথে। তারপর অবন্তিকা সরিয়ামানকে একটা থাপড় মেরে সেখান থেকে চলে যায়। আর সরিয়ামানের বাবা হর্ষবর্ধন গড়িয়া সেও সরিয়ামানের জন্য সে অনেক কষ্ট ভোগ করছিল। পরের দিন একজন সায়েন্টিস্টকে আনানো হয়, সায়েন্টিস্টকে এনে জিজ্ঞাসা করে যে সাবির মধ্যে যে রক্ত লাগানো ছিল সে রক্ত দিয়ে কি বোঝানো যায় যে এটা কার রক্ত ছিল। তখন সে সায়েন্টিস্ট বলে যে এটা দিয়ে পুরোপুরিভাবে প্রুভ করা যাবে না যে এটা কার রক্ত ছিল। এই সুমার যে মা ছিল সে তো পুরোপুরিভাবে বুঝে গেছে যে এত বড় বড় মানুষের কাছে আমরা তো হেরিয়ে যাব। আর অন্যদিকে মধুরা সে কোনোভাবেই রাজি হচ্ছিল না যে কেসটাকে সে এভাবে ছেড়ে দেবে। তারপরে একজন লোকের তার দেখা হয়, সুধাকর নামের একজনের সে খবর পায়। আর সে ওই যে সুমার যে রুমটা ছিল রুমের কাছেই সে ছিল।
পরে সেই লোকটা বলে যে আমি তাকে একটার সময় দেখেছি, সে সে নিচে দাঁড়িয়ে আছে। তারপর আমি আমার, কারণ তারপরের দিন আমার ট্রেন ছিল, আমি আমার বাবাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে চলে গেছিলাম যে কালকে কয়টার সময় আমার ট্রেন আছে। তারপর সেখান থেকে যখন আবার আসি, এসে দেখি যে সে কারোর সঙ্গে কথা বলছে মোবাইলে। পরে সেই জায়গার মধ্যে অর্জুন বলে যে সেটা হতেই পারে না, কারণ আমার ক্লায়েন্ট সে মোবাইলটা তো বাবার মধ্যেই ভুলে এসেছিল। পরে মধুরা বলে যে হতে পারে সে অন্য কারোর মোবাইল দিয়ে ইউজ করেছে, বা তার আর কাছে আরেকটা মোবাইল ছিল, সেই মোবাইল থেকে ফোন করেছে। তারপরে অর্জুন আবার সরিয়ার কাছে চলে যায়, সে গিয়ে বলে যে এখানে আবার নতুন একটা ভিকটিম কোথা থেকে চলে আসলো। তখন সরিয়া বলে যে আমি ভুল করতে পারি, কিন্তু আমি মার্ডার করতে পারি না। তারপর সে বলে যে আমি এখান থেকে ঝগড়া করার পর আমি বাড়ির মধ্যে চলে গেছিলাম। বাড়ির মধ্যে যাওয়ার পর আমার বউয়ের সাথে আমার ঝগড়া হয়, তারপর আমরা ঘুমিয়ে পড়ি। পরে অর্জুন সেই যে হোস্টেলটা ছিল, যে ছেলেটা বলেছিল যে একটা সময় তাকে দেখেছে, সে হোস্টেলের কাছে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই যে সরিয়ার বউয়ের কাছেও চলে যায়, যে সে কিভাবে হোক, যেভাবেই হোক, সে এখানে প্রুফ করাতে যে মানে প্রুফ করাতে চায় যে যেভাবে হোক একটা সময় সরিয়া সে বাড়ির মধ্যে ছিল। সরিয়ার বউ বলে যে ওই দিন রাত্রেবেলা একটা সময় ছিল। তখন বলে যে কে দেখেছে, তখন বলে একজন কর্মচারী দেখেছে যে তাকে ডাক দিয়ে আনার জন্য। তখন বলে যে তাকে কি করে ডাক দিয়ে আনবো, তাকে তো মেরে মেরে পুরো হসপিটাল মধ্যে ভর্তি করে রেখেছে। আর আমার যা বলা ছিল আমি আপনাকে সবকিছু বলে দিয়েছি, আর এখন আমি সরিয়ার সাথে নেই, আমি সোমার সাথেই আছি। তারপরে আমরা অন্যদিকে মধুরা হাজবেন্ডকে দেখতে পাই, যে মধুরা হাজবেন্ড মধুরাকে বলছে যে তার এখন একটা চাকরি কনফার্ম হয়ে গেছে, আর সেই চাকরিটাই হর্ষবর্ধন গড়িয়ে দিয়েছে, মানে সরিয়ার বাবা। তখন সেই জায়গার মধ্যে মধুরাও সে বুঝতে পেরে গেছে যে মধুরাকে সে কিনে নেওয়ার জন্য চেষ্টা করছে সরিয়া মানের বাবা। মধুরা তার হাজবেন্ডকে বলে দেয় যে তুমি বলে দাও যে এসব চাকরি আমি করব না। তখন সে বলে যে আমি তো এটা পুরো নিয়ে নিয়েছি, আমি চাকরি করব। তখন বলে যে আমি করোনা থেকে এখন অবধি কোনো কাজই করতে পারিনি, আর তোমার তো এই উকালতি করে সরকারি চাকরি করে এসবভাবে তো আর সংসারটা চালানো যাবে না, আমার কিছু না কিছু তো একটা করতে হবে। আমি এখানে অনেক ভালো টাকাই পাবো, আর তুমি যদি একটা কেস হেরে যাও তাহলে কি হবে, আর তুমি তাকে যদি জেলের মধ্যে পাঠাও, তারপর কিছুদিন পরেই সে আবার জেল থেকে বেরিয়ে চলে আসবে, তাদের অনেক টাকা পয়সা আছে। পরে মালশ্রী যখন সে হোটেল থেকে বেরিয়ে চলে আসবে যেখানে খেয়েছিল তারা, সেখান থেকে আসার পর সেখানে অর্জুনের সঙ্গে তার আবার দেখা হয়। অর্জুন বলে যে তার সঙ্গে বসে চা খাওয়ার জন্য। তারপর তারা যখন একসঙ্গে বসে চা খাচ্ছিল, তখনই সেই জায়গার মধ্যে অর্জুনের কিছু ফ্যান চলে আসে যে তাদের সঙ্গে ছবি তোলার জন্য। তারপরে অর্জুন মোবাইলটা সেই জায়গার মধ্যে রেখে সেখান থেকে সে তাদের সঙ্গে ছবি তোলার জন্য চলে যায়। পরে সেই জায়গার মধ্যে কিছু এসএমএস আসে তার মোবাইলের মধ্যে, যে এখানে সরিয়ামানের যে বউ আছে, বউ তাকে পছন্দ করে না, সে চাইছে যেন সরিয়ামানকে ফাঁসির মধ্যে লটকাতে। আর এইসব এসএমএস সেখানে মাধুশ্রী দেখছিল। পরের দিনে সেই জায়গার মধ্যে সরিয়ামানের বউকে ডাক দেয় কাঠগড়াতে ডাক দেওয়ার পর সরিয়ামানের বউ বলে যে সরিয়ামান রাত্রি 1টার সময় বাড়িতে আসেনি, সে রাত্রি 4টার সময় বাড়িতে এসেছিল। আর সে প্রথম ডরে গেছিল যে সরিয়ামানের ফ্যামিলি অনেক টাকা পয়সা, যদি তার সঙ্গে কিছু করে, তাই জন্য সে প্রথম সত্যি কথা বলতে পারেনি। আর সে এটাও বলে যে সরিয়ামানের বউ হওয়ার আগে আমি একজন মহিলা, আমি সোমার সাথেই দেবো। পরে সেই জায়গার মধ্যে মনীষ নামে একজন পুলিশ অফিসারকে ডাক দেয়, যে কন্ট্রোল অফিসের মধ্যে কাজ করে। পরে সেখানে সে যেন কল করেছিল, গৌরী বলেছিল যে হসপিটালে এসে তারপর গৌরী যেন বলেছিল যে সে থানার মধ্যে কল করেছিল, সেটা কনফার্ম হওয়ার জন্যই সেই যেন ভিডিও রেকর্ডটা ছিল, সেই যে অডিও রেকর্ডটা ছিল, অডিও রেকর্ডটা লাগানোর পর তারা বুঝতে পারে যে এখানে যেন প্রথম কলটা এসেছিল যে সরিয়ামান তাকে মারধর করছে, দ্বিতীয় কলটা এসেছিল যে তাদের মধ্যে সবকিছু সলভ হয়ে গেছে। আর সেখান থেকে কনফার্ম হয়ে যায় যে তারা দুজন মানে রাত্রি 1টার সময় সরিয়ামান তার বাড়ির মধ্যেই ছিল। তারপরে সরিয়ামানের বউকে যখন আবার ডাক দেয়, তখন সেখান থেকে বলে দেয় যে ঠিক আছে, আপনি এই মিথ্যা কথাটা কেন বললেন। অর্জুন যখন মানে সরিয়ামানকে বউকে জিজ্ঞাসা করছে, তখন বলে যে সরিয়ামানের জন্য আমি অসুস্থ হয়ে গেছি। তখন বলে যে আপনি আপনার ঘরেলু হিংসাটা আপনি কোথাও গিয়ে বলতে পারতেন, কিন্তু আপনি এখানে কেন মিথ্যা কথা বললেন। সেখানে পুরোপুরিভাবে অর্জুন সেখানে কনফার্ম করে দিয়েছিল যে 1টার সময় সেখানে তার বাড়ির মধ্যেই ছিল। এখানে পুরোপুরিভাবে কেসটা সেই জায়গার মধ্যে অর্জুন মিশ্রা জিতে ফেলে, মানে সেখানে সরিয়া পুরোপুরিভাবে জিতে যায় যে সেখানে মার্ডারের পিছনে তার কোনো দায়ী নয়।
তারপর এখান থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর সরিয়ামান তার বউকে রাজি করিয়ে তারা সেই গাড়ি দিয়ে তারা বাড়ির মধ্যে চলে যায়। আর অন্যদিকে আমরা মহর্ষি ব্যানার্জিকে দেখতে পাই যে সে অর্জুন মিশ্রাকে বলছে যে আমি ভাবতেও পাইনি যে আপনি আমাকে এভাবে ফাঁসাতে পারবেন, কারণ ওই দিন রাত্রেবেলায় তারা যেন সেই হলের মধ্যে যেন তাদের দেখা হয়েছিল সেটা পুরোপুরি প্ল্যান ছিল অর্জুন মিশ্রার। এসএমএসটাও করেছিল তার একজন সাথে কাজ করার সে অ্যাডভোকেটই, কারণ সে দূর থেকে দেখছিল যে তারা যেভাবে এখানে যদি এসএমএসটা করে তাহলে মহর্ষি কালকে গিয়ে সেইভাবেই চালটা চালাবে। তখন সে অর্জুন মিশ্রাকে অনেক কথা বলে যে আপনি আমার অনেক সিনিয়র, আপনাকে আমি অনেক সম্মান করতাম, কিন্তু এখান থেকে আপনাকে আর কখনোই আমরা সম্মান করব না, এসব কথা বলে সেও এখান থেকে চলে আসে। পরে আমরা অন্যদিকে অর্জুন মিশ্রার মেয়েকে দেখতে পাই যে এখান থেকে সরিয়ামান সে কেসটা জিতার পর সে গিয়ে ব্রোন মেরু তার মেয়েকে দিয়ে দেয়। তারপর সেখানেও মেয়েটা পুরোপুরিভাবে ভালো হয়ে যায়। তারপর কিছুদিন যাওয়ার পর আমরা অর্জুন মিশ্রাকে একটা পাবের মধ্যে দেখতে পাই সরিয়ামানের সাথে। অর্জুন মিশ্রা সে সবকিছু বলতে শুরু করে যে ওই দিন রাত্রেবেলা সোমার সাথে যখন আসছিল তখন গাড়ির মধ্যে সে একটু সোমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, তখন সেখানে তার মাথা গরম হয়ে যায়, সে সোমাকে মেরে ফেলে। তারপর যখন রক্ত দেখছিল তার মাথা পুরো গরম হয়ে যাচ্ছিল, তারপর গাড়ি থেকে ফেলে এসে সোজা চলে আসে। তারপর সে যখন ঘরে ফোন করে বলবে যে সে ঘরের মধ্যে আছে এরকম যদি কেউ জিজ্ঞাসা করে বলে দেওয়ার জন্য, তখন দেখে যে তার মোবাইল তো সে পাবের মধ্যেই ভুলে এসেছে। তারপর রাস্তার কিনারে ঘুমিয়ে থাকা একজন গরিবের কাছ থেকে মোবাইলটা নেয়। আর সেই যেন লোকটা দেখেছিল একটা বয়েজ হোস্টেল থেকে যে সে বাইরিয়েছিল কারোর সাথে কথা বলছিল, সেটা সত্যি গৌরী যেন সে পুলিশ থানার মধ্যে ফোন করেছিল সেটা ছিল তার বাড়ির মধ্যে একটা অ্যাক্টিং সাজানো। পরে তুমি যে লোকটার কাছ থেকে মোবাইলটা নিয়েছিলে সেই লোকটা তো তোমাকে খুব কাছে থেকে চিনে ফেলেছে। তারপর যেদিন ওই পিজি থেকে ছেলেটা এসেছিল যে এখানে তোমাকে দেখেছিল, তারপর তোমার বডিগার্ড দিয়ে সেই লোকটাকেও তুমি মেরে ফেলেছো। যে লোকটাকে মারার জন্য তুমি পাঠিয়েছিলে তোমার বডিগার্ড চতুরকে, সেই চতুরকেও পুলিশ ধরে ফেলেছে, আর সেই লোকটা মারাও যায়নি। এখন সেই জায়গার মধ্যে সরিয়া বলে যে তুমি এখন এসব কিছু ছেড়ে দাও, তুমিও তোমার জন্য তুমি যেসবের জন্য করেছিলে তুমিও এসব পেয়ে গেছো, আমিও আমার যেসবের জন্য করেছি আমি এসব পেয়ে গেছি। তখন সে বলে যে তুমি কি এখন আমাকে জেলে পাঠাতে চাও সরিয়ামান বলে। তখন অর্জুন বলে যে আমি কিছু করতে চাই না, যা করার ওই এসে করবে। তখনই দেখি যে মহর্ষি ব্যানার্জি চলে আসে পুলিশ নিয়ে, তারপর তাকে নিয়ে চলে যায়। তারপর এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর এখানে অর্জুন মিশ্রা তাকে কেন ইক্কা বলা হয় সেটাও এখানে পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের এরকম কাহিনী কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই। আর এরকম কাহিনী পেতে চাইলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।